সালমান মুক্তাদির, এরপর রাফসানের ছোট ভাই সহ যারা আছে এরা কিন্তু কি করে পণ্যের বিজ্ঞাপন করে, ঠিক আছে, মানে মার্কেটিং করে। এই যে তারা মার্কেটিং করতেছে, তাদের একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বা তাদের একটা চাকরির স্থান সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে? বিপণনের মাধ্যমে। ওই জায়গার জন্য আপনি ডিরেক্ট উৎপাদনকারী বা যে জায়গার মালিক তার কাছে যেতে পারেন, অথবা আপনি যে দালালগুলো আছে দালালগুলোকে ধরতে পারেন, মানে যাদেরকে এজেন্ট বলা হয়েছে আর কি। জায়গার মানে হলো ডিলার, বা যারা আপনার থেকে নিয়ে উৎপাদনকারী থেকে নিয়ে বিভিন্ন খুচরা দোকানে গিয়ে বিক্রি করবে এবং ওই খুচরা দোকান থেকে ভোক্তারা সংগ্রহ করবে। আর যেগুলো খুচরা বিক্রেতা, এগুলো হলো বিভিন্ন সুপার শপ যেগুলো থাকে, ওই সুপার শপের সাথে কোম্পানি ডিরেক্ট কন্ট্রাক্ট থাকে যে আপনি আমাকে এনে দেবেন, আমি বিক্রি করবো ভোক্তাদের কাছ থেকে। বিপণন বা মার্কেটিং, এটা হলো আমাদের ব্যবসায় উদ্যোগের নবম অধ্যায়। এই অধ্যায়ে বলা হয়েছে যে মার্কেটিং সম্পর্কে, বা মার্কেটিং কি, মার্কেটিংয়ের বৈশিষ্ট্য, মার্কেটিংয়ের গুরুত্ব, মার্কেটিংয়ের কাজ সম্বন্ধে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো ফার্স্টেই আমরা জানার চেষ্টা করি যে বিপণন বা মার্কেটিংটা আসলে কি। তো আপনি যখন একটা ফ্যাক্টরিতে একটা প্রোডাকশন করলেন একটা পণ্যের, তখন ওই যে ওই ফ্যাক্টরি থেকে যে ওই পণ্যটা ভোগ করবে বা যে ওই পণ্যটা ব্যবহার করবে, ওই যে ব্যবহারকারী বা ভোক্তা, ওই ভোক্তার কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়া বা ওই যাবতীয় কাজের যে সমষ্টি, তাকে বলা হয় কি? বিপণন। বা উৎপাদনকারী থেকে ভোক্তার হাতে পণ্য বা সেবা পৌঁছানো পর্যন্ত যাবতীয় কাজের সমষ্টি কি? বিপণন। মানে উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর যেই কাজ, ওইগুলোকেই বলা হয় কি? বিপণন। এরপর যে আমরা দেখি যে এই যে বিপণন, এই বিপণনের মধ্যে কিন্তু কিছু জিনিস অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে, বা কিছু কাজের সমষ্টি কি হয়, কিছু কাজের সমষ্টি করলে আপনি কি পাবেন? বিপণন যে টোটাল ওয়েটা পাবেন বা টোটাল প্রসেসটা পাবেন। তো এখানের মধ্যে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ এই সম্বন্ধ কিছু ইনক্লুডেড, ঠিক আছে। এরপর দেখি যে আমরা আসলে বিপণনের গুরুত্ব কী বা কেন আপনি বিপণন করবেন। বিপণন করবেন কারণ আপনার যে পণ্য, ওই পণ্যটা হতে পারে নতুন। এখন আপনার যে পণ্য, ওই পণ্যটা আপনি কি করবেন? যে মানুষের পৌঁছে দিবেন। মানুষের জানানো প্রয়োজন মানুষের কাছে যে আপনার এই রকম একটা পণ্য আছে, আপনি যদি বা ওই যে ভোক্তা বা মানুষ, ওই মানুষের যদি প্রয়োজন হয়, তাহলে আপনি কি করতে পারেন? ওই পণ্যটা আমার কাছ থেকে নিতে পারেন। বা ভোক্তার কাছে পৌঁছানোর জন্য কি প্রয়োজন? আমাদের বিপণন প্রয়োজন। এরপর কি? বিক্রয় ও মুনাফা বৃদ্ধি। যখন একটা হিউজ পরিমাণের এমন মানুষ, মনে করেন 1000 মানুষ আপনার পণ্য সম্বন্ধে জানতে পারলো, এখন 100 মানুষ কি করলো? যে বললো যে না, পণ্যটা তো দেখতে ভালো আছে। মনে করেন আপনি একটা নতুন চিপস ইনভেন্ট করলেন বা নতুন প্রোডাকশন আনলেন, ওই চিপসটার প্যাকেটিং দেখে বা ওই চিপসটার যে অ্যাডভার্টাইজমেন্ট, বিপণন দেখে, তো অ্যাডভার্টাইজমেন্টই বলা হয় যে বিপণনকে। তো ওই যে বিপণন, এটা দেখে মানুষ কী করলো? যে ভাবলো না এইটা টেস্ট করা যায়। তখন আপনার কী হবে? বিক্রয় বৃদ্ধি পাবে, আর বিক্রয় বৃদ্ধি পেলে অবশ্যই মুনাফা বৃদ্ধি পাবে। এরপর কি? শিল্প, বাণিজ্য, সেবার উন্নয়ন ঘটে। এখন যখন আপনার বিক্রয় বৃদ্ধি পাবে, যখন মুনাফা বৃদ্ধি পাবে, তখন অবশ্যই আপনার কি, যেই পণ্যের মাধ্যমে আপনি বিজনেস করতেছেন, ওইটা অবশ্যই আপনার যে দেশের অর্থনীতিতে অবদান রাখবে। ফলে আপনার যে শিল্প বা আপনার যেই ইন্ডাস্ট্রিটা আছে, ওই ইন্ডাস্ট্রির উন্নয়ন করবে এবং আপনার যেই সেক্টর, ওই সেক্টর ডেভেলপমেন্ট হওয়ার মাধ্যমে আপনার অবশ্যই আবার কি, বিক্রয় মুনাফা দুইটাই বৃদ্ধি পাবে। এরপর কি? কর্মসংস্থান সৃষ্টি হবে। যখন আপনি বিপণন করেন, মনে করেন একটা এক্সাম্পল দিই, যে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার যেগুলো আছে, মনে করেন যে সালমান মুক্তাদির, এরপর রাফসানের ছোট ভাই সহ যারা আছে, এরা কিন্তু কি করে? পণ্যের বিজ্ঞাপন করে, ঠিক আছে, মানে মার্কেটিং করে। এই যে তারা মার্কেটিং করতেছে, তাদের একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বা তাদের একটা চাকরির স্থান সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে? বিপণনের মাধ্যমে। তো ইটস জাস্ট এক্সাম্পল। এখন দেখেন বিপণনের কার্যাবলী। তো বিপণনের কার্যাবলীকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই 3টা ভাগের মধ্যে প্রথম ভাগে আছে কি? ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ। মানে এইগুলো হলো মানে একই রিলেটেড কি? আপনি ফার্স্টে ক্রয় করবেন কেমনে? যে আপনার যেই প্রোডাক্ট বা আপনার যে পণ্য, ওই পণ্যটা যে উৎপাদনকারী বা ফ্যাক্টরি থেকে বা আপনি পাইকারদের কাছ থেকে আপনি কিনলেন। এখন ওই পণ্যটা কি করবেন? বিক্রয় করবেন। বিক্রয় করার আগে আপনার পণ্যটা কিনে কি করতে হবে? আপনার যে দোকানের গুদাম, ওই গুদামে রাখতে হবে, যাতে আপনার পণ্যটার কোনো ক্ষতি না হয়। যে সময়গত বা আপনি বেশি সময় ধরে কি করতে পারবেন? গুদামজাত করতে পারবেন বা রাখতে পারবেন, জমা রাখতে পারবেন। এই যে গুদাম পর্যন্ত আপনার অবশ্যই কী করতে হবে? পরিবহনের মাধ্যমে আনতে হবে বা গাড়ি ঘোড়ার মাধ্যমে আনতে হবে আর কি। এরপর আপনি কী করতে পারবেন? বিক্রয় করতে পারবেন। 2 নম্বরে কি আছে? প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কীকরণ। 3 নম্বরে আছে হলো তথ্য সংগ্রহ এবং ভোক্তা বিশ্লেষণ। তো এগুলোর সম্বন্ধে আমরা একটু ডিপে জানি। আমাদের যে নিচে বলা আছে, ক্রয়টা কি? ক্রয়ের মাধ্যমে কি হয়? মালিকানা সৃষ্টি হয়। মানে আপনি যখন একটা পণ্য ক্রয় করবেন, যার থেকে ক্রয় করছেন, ওই যে বিক্রেতা, ওই বিক্রেতার মালিকানায় ছিল এই যে পণ্যটা কিনলেন। এখন ওই পণ্যটা যখন আপনি কিনে ফেললেন, তখন বিক্রেতা থেকে মালিকানা চেঞ্জ হয়ে আপনার মালিকানা চলে আসলো বা আপনার একটা মালিকানা সৃষ্টি হলো। বিক্রয় করবেন কি? যে পণ্যের মালিকানা হস্তান্তর। মনে করেন এখন আপনি বিক্রেতা, আপনি ভোক্তার কাছে বিক্রি করলেন, তার মানে এই যে ভোক্তা আপনাকে কি দিল? টাকা দিল। এই টাকার বিনিময়ে আপনি টাকার মালিক। যে পণ্যটা, ওই পণ্যটার মালিক হলো যার কাছে বিক্রি করলেন তিনি, বা ক্রেতা। এরপর কি? পরিবহন হলো স্থানগত উপযোগ সৃষ্টি করে। এখন এই যে পার্টগুলো মনে রাখবেন, বিশেষ করে স্থানগত উপযোগ, এরপর সময়গত উপযোগ, মান অনুযায়ী মূল্য নির্ধারণ, এগুলো একটু মনে রাখবেন। বিশেষ করে এই 2টা স্থানগত উপযোগ সৃষ্টি করা হলো পরিবহন।
স্থানগত কিভাবে? মনে করেন বিক্রেতার গোডাউন থেকে বা দোকান থেকে ক্রেতার দোকান বা ক্রেতার ঘর পর্যন্ত আসা পর্যন্ত এই যে একটা স্থানের যে পরিবর্তন হচ্ছে, এই স্থানের পরিবর্তন হয় পরিবহনের মাধ্যমে। কারণ পরিবহন হলো ট্রান্সপোর্টেশন বা গাড়ি ঘোড়ার যেই মাধ্যম, এটার মাধ্যমে কি হয় যে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এই জন্য যে পরিবহন, এটার কারণে কি হয়? স্থানগত উপযোগ, এটা মনে রাখবেন। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। যখন আপনি একটা গুদামে পণ্য রাখবেন বা আপনার একটা পণ্য যখন গুদামে রাখবেন, তখন ওই গুদামে রাখার মাধ্যমে আপনি চাইলে ওই পণ্যটা যখন মনে করেন একদিন বিক্রি করতে পারলেন না, 1 মাস বিক্রি করতে পারলেন না, কিন্তু 1 বছর পর যখন মানুষ চাইবে তখন আপনি ওই পণ্যটা কি দিতে পারবেন। এই যে আপনি 1 বছর ধরে একটা জায়গায় রেখে দিলেন, এই যে সময় 1 বছরের সময় বা 1 মাসের সময়, এই সময়গত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। এরপর কি? প্রমিতকরণ। প্রমিতকরণ হলো যে পণ্যের যে মান, ওই মান অনুযায়ী মূল্য নির্ধারণ করবেন। মানে মনে করেন আপনি কি করলেন? আম চাষ করলেন। এখন এই যে আম চাষ করলেন, এই আমের যখন আপনি বাজারে ছাড়বেন, এই আমটা যখন বাজারে ছাড়তে যাবেন, তখন আপনার এখানে বিভিন্ন ক্যাটাগরির আম আছে বা বিভিন্ন স্ট্যান্ডার্ডের আম আছে। বিশেষ করে ব্যানানা ম্যাঙ্গো থাকতে পারে, এরপর যে রূপালি আম থাকতে পারে, এরপর যে গোপাল ভোগ একটা আম আছে ওইটা থাকতে পারে। এই বিভিন্ন ধরনের আম অনুযায়ী কিন্তু এর দামটা কি করা হয়? নির্ধারণ করা হয় এই যে স্ট্যান্ডার্ড অনুযায়ী। যে মনে করেন রূপালি আম অনেক বেশি মিষ্টি, বানানা ম্যাঙ্গোটা এটার আকার আকৃতির জন্য এটা ফেমাস, এরপর গোপাল ভোগ যেটা মিষ্টির জন্য বা যে তার অতিরিক্ত মিষ্টি আর কি এটা আমটা, তো এই জন্যই এটা কি বিখ্যাত। এই যে এক একটার স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদের দামটা নির্ধারণ করা হয়। এরপর কি? পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ মানে মানভেদে পণ্যের শ্রেণী বিভাগ। মনে করেন আপনি কি করলেন? যে প্রমিতকরণ করলেন বা ব্যানানা ম্যাঙ্গো। এখন এই ব্যানানা ম্যাঙ্গোর কিন্তু কিছু আম থাকতে পারে কাঁচা, আবার কিছু থাকতে পারে পাকা, আবার কিছু থাকতে পারে অতিরিক্ত পাকা, বা এটা মানে রাখা যাবে না আর কি। তো এই যে অতিরিক্ত পাকা আম, এটা কি করবেন? এটার আলাদা শ্রেণী করবেন বা ভাগ করে ফেলবেন। পাকা আমটা আলাদা ভাগ করবেন, কাঁচা আমটা আলাদা ভাগ করবেন, এবং এইগুলো অনুযায়ী তার মার্কেটিংটা করতে হবে, ঠিক আছে, বা বাজারে ছাড়তে হবে। এরপর কি? মোড়কীকরণ। মোড়কীকরণ হলো প্যাকেজিং। প্যাকেজিং কি? আপনার যে পণ্য, ওই পণ্য সংরক্ষণ করার জন্য এবং এটার আকর্ষণ বাড়ানোর জন্য বা সৌন্দর্য বাড়ানোর জন্য কি করা হয়? এই যে মোড়কীকরণটা করা হয়। এখন দেখেন, এই মোড়কীকরণ করার মাধ্যমে মনে করেন আপনি একটা চিপস, ওই চিপসটা যদি বাইরে রেখে দেন, এটা কিন্তু বাতাসে কি পোতাই যাবে বা নষ্ট হয়ে যাবে আর কি। এবং এই চিপসটা যদি আপনি খোলা অবস্থায় বিক্রি করেন, তাহলে মানুষ তেমন একটা কিনতে চাইবে না। যখন আপনি একটা প্যাকেটে বিক্রি করবেন, তখন ওই পণ্যটা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করতে পারবেন এবং মানুষও ওই পণ্যটা কিনতে আকর্ষিত হবে, ঠিক আছে। তথ্য সংগ্রহ। অবশ্যই বিপণনের ক্ষেত্রে আপনার তথ্য সংগ্রহ করতে হবে বাজার থেকে। যে এই যে আমি একটা প্রোডাক্ট বাজারে ছাড়বো, এর বিপণন করব বা মার্কেটিং করব, এইটার যে বর্তমান চাহিদা কেমন বাজারে, ঠিক আছে, এটা অবশ্যই কি করতে হবে? বিবেচনা করতে হবে। এরপর কি আছে? এরপর হলো ভোক্তা বিশ্লেষণ, বা একটা ভোক্তা যে এই পণ্যটা ভোগ করবে বা কিনে নিয়ে একদম লাস্ট ব্যবহার করবে, তার রুচি কেমন বা আচরণ কেমন, বা এই যে পণ্য, এই পণ্যের প্রতি যে ভোক্তা, ওই ভোক্তার ডিমান্ড আছে কিনা, বা ওই ভোক্তা এই পণ্যটা চায় কিনা, এটা অবশ্যই বিশ্লেষণ করতে হবে। এরপর আপনি একটা পণ্যের মার্কেটিং করতে পারবেন। কিভাবে মার্কেটিং করতে হবে এটা আপনি বুঝতে পারবেন ভোক্তার চাহিদার উপর বা ভোক্তার রুচির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখন দেখেন বন্টন প্রণালী, বা এই যে আপনি পণ্যটা উৎপাদনকারী থেকে ভোক্তার পর্যন্ত পৌঁছে দিবেন, এটার রাস্তাটা কি বা ওয়েটা কি, যে আপনি কিভাবে আপনি এই যে পণ্য, এই পণ্যটা উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছে দিবেন। তো এইখানে পণ্য প্রথমেই শুরু হয় হলো উৎপাদনকারী দিয়ে, বা যেই পণ্যটা উৎপাদন করবে ওইখান থেকেই আমাদের যে বিপণনের প্রসেস ওইখান থেকে শুরু হয়। এই উৎপাদনকারী থেকে আমরা ভোক্তা পর্যন্ত পৌঁছাবো। এখন দেখেন এখানে যে 5টা ওয়ে আছে, 5টা ওয়ের মধ্যে প্রথমেই দেখেন যে ভোক্তা কি করবে, মানে উৎপাদনকারী ডিরেক্ট ভোক্তার কাছে বিক্রি করবে। বিশেষ করে কৃষি পণ্য, এটা কি করা হয়, বা আপনার যে সবজিগুলো আছে, ওই সবজিগুলো ডিরেক্ট যে চাষি আছে বা কৃষক আছে, ওই কৃষক কি করে জমি থেকে তুলেই বা কি করে এটাকে হারভেস্ট করে ডিরেক্ট বাজারে বিক্রি করে ভোক্তার কাছে। এটা হলো একটা ওয়ে যেখানে উৎপাদনকারী ডিরেক্ট ভোক্তার কাছে বিক্রি করে। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন। এরপর উৎপাদনকারী কি করে? খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। এরপর খুচরা বিক্রেতা কি করে? ভোক্তার কাছে বিক্রি করে। মনে করেন এইখানে কিছু জিনিস, যে আইফোন দিয়ে এক্সাম্পল দিই। আইফোন যে কোম্পানি প্রডিউস করছে, অ্যাপল, ঠিক আছে, ওই যে কোম্পানি, এই কোম্পানি কিন্তু বিভিন্ন দেশে তাদের শোরুম লাগায় রাখছে, ঠিক আছে। ওই শোরুমগুলোতে কি করে তারা ওই যে বিভিন্ন দেশের খুচরা বিক্রেতার কাছে তারা ডিরেক্ট ফোনটা প্রডিউস করে পাঠায় দেয়, এবং খুচরা বিক্রেতারা কি করে যে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে। এরপর আরেকটা আছে যেখানে উৎপাদনকারীরা পাইকারদের কাছে বিক্রি করে, পাইকাররা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে, খুচরা বিক্রেতারা ভোক্তার কাছে বিক্রি করে। মনে করেন আপনাদের যে দৈনন্দিন যে নেসেসারি গ্রোসারিজ আইটেম যেগুলো প্রয়োজন হয়, ওইগুলো আপনি একটা খুচরা দোকান বা মুদির দোকানে কিনতে গেলেন, ওই মুদির দোকান হলো খুচরা বিক্রেতা। এখন এই মুদির দোকান কিন্তু একটা ডিলারের কাছে কিনছে, ওই ডিলার হলো তার একটা নির্দিষ্ট কমিশনের মাধ্যমে 1-2 টাকা কমিশনের মাধ্যমে কি করছে, পাইকার যে উৎপাদনকারী থেকে নিয়ে আসছে, এবং এই যে উৎপাদনকারী থেকে নিয়ে সে খুচরা বিক্রেতার কাছে পৌঁছে দিয়েছে, এবং খুচরা বিক্রেতা থেকে ভোক্তা বা আমরা কিনে নিলাম। এরপর যে ওয়েটা, এটা হলো উৎপাদনকারী, এজেন্ট এবং ভোক্তা। এখন দেখেন এই যে উৎপাদনকারী এবং এজেন্ট এবং ভোক্তা, মনে করেন আপনার একটা জমি প্রয়োজন বা একটা জায়গা প্রয়োজন, ওই জায়গার জন্য আপনি ডিরেক্ট উৎপাদনকারী বা যে
জায়গার মালিক তার কাছেই যেতে পারেন, অথবা আপনি যে দালালগুলো আছে দালালগুলোকে ধরতে পারেন, মানে যাদেরকে এজেন্ট বলা হয়েছে আর কি, বা তৃতীয় পক্ষ আপনি তাকে ধরে আপনি সে যোগাযোগ করবে কার সাথে, যে উৎপাদনকারী বা জমির যে মালিক তার সাথে যোগাযোগ করবে এবং আপনার সাথে যোগাযোগ করবে মিডলম্যান হিসেবে, সে কিছু কমিশন নিয়ে আপনাদের মধ্যে কি লেনদেনটা ঘটাই দিবে। এরপর কি আছে, এরপর এখানে আরেকটা জিনিস আছে, এটা হলো উৎপাদনকারী, এজেন্ট, খুচরা বিক্রেতা, ভোক্তা। মানে এখানে এই যে এজেন্টের কিছু কাজ থাকে, বিদেশি কিছু পণ্য আছে, মনে করেন যে স্ক্র্যাপের জিনিস বা যে বিদেশি মশলাগুলো আছে, এগুলো কিন্তু কিছু স্পেসিফিক মানুষ আনে বাইরে থেকে। তারা ওই যে বাইরে যে চাষাবাদ করে ওই চাষাদের সাথে কি করে কন্ট্যাক্ট করে এবং তারা নিয়ে আসে এইগুলো, বিশেষ করে ওই খাতুনগঞ্জ বা ঢাকার বিভিন্ন বড় বড় বাজারে, চট্টগ্রামের খাতুনগঞ্জে তারা নিয়ে আসে ওই যে বিদেশের যেই কৃষকরা আছে তাদের থেকে সংগ্রহ করে নিয়ে আসে, এবং তারা কি করে বিভিন্ন মুদির দোকানে বা খুচরা বিক্রেতার দোকানে বিক্রি করে এবং তাদের থেকে আমরা ভোক্তারা সংগ্রহ করে থাকি। তো এটাই হলো বন্টন প্রণালী বা কেমনে এই যে উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পণ্যটা পৌঁছায়। ঠিক আছে, এখন দেখেন পণ্যভেদে বন্টন, মানে আমাদের যে পণ্যগুলো আছে এগুলোকে ডিভাইড করা হয়েছে তিনটা ভাগে। একটা হলো কৃষি পণ্য, একটা হলো শিল্প পণ্য, আর একটা হলো ইলেকট্রিক পণ্য। এখন এই যে কৃষি পণ্য এগুলো আপনি সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারবেন, অথবা পাইকারের কাছে বিক্রি করবেন, পাইকারি বিক্রি করে দিবেন। এরপর যে যার কাছে বিক্রি করছেন সে খুচরা বিক্রি করতে পারে, অথবা খুচরা দোকানে দিয়ে পাইকারিও বিক্রি করতে পারে। এরপর শিল্পপণ্য বা যেগুলো গ্রোসারি আইটেম আছে ওইগুলো পাইকারি বিক্রি করতে পাইকারদের কাছে আপনি দিতে পারবেন, অথবা খুচরা বিক্রেতার কাছে আপনি দিতে পারবেন। পাইকার মানে হলো ডিলার, বা যারা আপনার থেকে নিয়ে উৎপাদনকারী থেকে নিয়ে বিভিন্ন খুচরা দোকানে গিয়ে বিক্রি করবে এবং ওই খুচরা দোকান থেকে ভোক্তারা সংগ্রহ করবে। আর যেগুলো খুচরা বিক্রেতা এগুলো হলো বিভিন্ন সুপার শপ যেগুলো থাকে, ওই সুপার শপের সাথে কোম্পানি ডিরেক্ট কন্ট্রাক্ট থাকে যে আপনি আমাকে এনে দেবেন, আমি বিক্রি করবো ভোক্তাদের কাছে। এই জন্য খুচরা বিক্রেতা ধরা হয়েছে আর কি। ইলেকট্রিক পণ্যগুলো হলো এজেন্টের মাধ্যমে বিক্রি করা হয়, বা আপনি যখন ল্যাপটপ কম্পিউটার নিতে যাবেন তখন বুঝতে পারবেন যে কীভাবে এজেন্টের মাধ্যমে বিক্রি করা হয়। ঠিক আছে, এরপর কি আমাদের যে বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন হলো আপনার যে পণ্য বা সেবা এটার প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি করা বা মানুষকে উদ্বুদ্ধ করা, এই যে আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য পণ্য বা সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ বা ক্রয়ের উদ্বুদ্ধ করার একটা কৌশল হলো কি বিজ্ঞাপন। ঠিক আছে, এখন বিজ্ঞাপনের কিছু মাধ্যম আছে, ওই মাধ্যমের প্রথমে যেটা আছে এটা হলো সংবাদপত্র বা নিউজ পেপার যেগুলো আছে। তো ওই নিউজ পেপারে কিন্তু আপনি মানে দৈনন্দিন এখনও কিন্তু কিছু মানুষ এখনও নিউজ পেপার ডেইলি পড়ে, তো তাদের কাছে পৌঁছানোর জন্য আপনি যে নিউজ পেপারে ওখানে অ্যাডভার্টাইজিং করতে পারেন, বা আপনার পণ্যের ছবি এবং এটার কি গুণাগুণ এগুলো সবগুলো দিতে পারেন। এরপর কি টিভিতে যেই নাটক বা যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে ওইখানে আপনি চাইলে বিজ্ঞাপন দিতে পারেন। এরপর কি আছে, এরপর হলো রেডিও। অনেক সময় দেখা যায় যে রেডিওর মাঝখানে কী চলে, ফ্রুটোর যে অ্যাড চলে বা রবি বা এয়ারটেলের অ্যাড চলে, তো ওইগুলো কিন্তু বিজ্ঞাপনের অংশ। ওই যে ফ্রুটোর কোম্পানি বা রবি এয়ারটেলের কোম্পানি, সিম কোম্পানিগুলো তাদের পণ্যের বিজ্ঞাপন করতেছে। এরপর কি পোস্টার বা দেওয়াল বিজ্ঞাপন, আপনি দেওয়ালের মাধ্যমে দেওয়ালে পোস্টার লাগাই দিলেন, ওইখান থেকে মানুষ দেখে কী করতে পারতেছে, আপনার পণ্য সম্বন্ধে জানতে পারতেছে। এটার মাধ্যমে অবশ্যই আপনার যে বিক্রয় ওটা বৃদ্ধি পাবে এবং ক্রেতা যেগুলো আছে তারা উদ্বুদ্ধ হবে যে না এই পণ্যটা দেখতে ভালো লাগতেছে, এটা কিনতে পারি। এরপর কি হোর্ডিং হলো রাস্তার পাশে যে বড় বড় বিলবোর্ড টাইপের যেগুলো দেওয়া থাকে, তো ওইখানে কি করা হয় যে ঝুলিয়ে দেওয়া হয় যে পণ্যের এই পণ্যটা ইউজ করুন, বা কিছু অ্যাড টাইপের কিছু দেওয়া হয়। লিফলেট, ইন্টারনেট, মেলা, পরিবহন, এখানেও কিন্তু কী করা হয়, বিশেষ করে ইন্টারনেটে কি যে সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সারগুলো আছে তাদের মাধ্যমে মার্কেটিং করা হয়। আর লিফলেট তো মানুষের কাছে জনজনে বিতরণ করা হয়। মেলাতে বিভিন্ন ধরনের কী করা হয়, বিভিন্ন প্রতিযোগিতা একটা কর্নার রাখা হয়, ওইখানে প্রতিযোগিতার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা কোন কোম্পানি প্রতিযোগিতাটা করছে, তখন আপনি কোম্পানির যে নাম জানতে পারবেন। এরপর পণ্য সম্বন্ধে কি আপনার মোটামুটি আইডিয়া হবে। এরপর দেখা যায় যে বাস ট্রাকের পিছনে অনেক সময় লেখা থাকে পণ্য সম্বন্ধে, ওটাও একটা বিজ্ঞাপনের অংশ, এটা হলো পরিবহন বিজ্ঞাপন। ঠিক আছে, বিজ্ঞাপনের গুরুত্ব কি? এই বিজ্ঞাপন করলে আপনার পণ্যের চাহিদা বাড়বে, কারণ মানুষ জানতে পারবে, এবং মানুষ যদি জানতে পারে অবশ্যই আপনার পণ্য কিনতে আসবে তারা দোকানে, এর ফলে চাহিদা বেড়ে যাবে। বিক্রয় উৎপাদন বৃদ্ধি, তো মানুষ যখন চাহিদা বাড়বে তখন তারা কিনতে আসবে, তো যখন তারা কিনবে তখন আপনার বিক্রয়টা বেড়ে যাবে এবং উৎপাদনটা বাড়তে হবে। এরপর কি ব্যবসায়ীর সুনাম গড়ে ওঠে। মনে করেন আপনি আপনার যেই প্রোডাক্ট ওই প্রোডাক্টের বিজ্ঞাপন করলেন পুরো বাংলাদেশের মানুষ জানো যে না এমন একটা প্রোডাক্ট আছে এই কোম্পানি, তো একটা সুনাম গড়ে উঠবে। এরপর কি কর্মসংস্থান সৃষ্টি হয়। তো এখন আপনি যে বিজ্ঞাপন করলেন এখানে অনেক মাধ্যমে, এই যে সংবাদপত্রের মাধ্যম, টিভি, রেডিও, পোস্টার, হোর্ডিং, লিফলেট, এই যে এগুলো কিন্তু সবগুলো কোনো না কোনো মানুষ করতেছে, তো তাদের একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। জাতীয় আয় বৃদ্ধি, যখন আপনার পণ্যের চাহিদা বাড়বে, যখন এটার বিক্রয় বাড়বে তখন জাতীয় আয় বৃদ্ধি পাবে, মানে আপনার যখন ইনকাম বাড়বে তখন জাতীয় আয় বৃদ্ধি পাবে। সামাজিক সচেতনতা বাড়ে, মানে আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন এটার যে অথেন্টিসিটি বা এটার অপকারিতা নিয়ে যখন আপনি বলবেন তখন আপনার যে মানুষের সামাজিক সচেতনতা বাড়বে। এরপর তারা 2 নম্বর পণ্য না কিনে 1 নম্বর পণ্যটা কিনবে। দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত, যখন ওই যে ওয়ালটনে একটা কথা বলে যে দেশি পণ্য কিনে হন ধন্য। এরপর যে নগদ, তারা বলবে যে দেশি নগদে বেশি লাভ। এই যে দেশি পণ্য, তখন মানুষ যে দেশি নামটা শুনে কিন্তু মানুষের একটা ইমোশন কাজ করে, তখন মানুষ কী করবে, দেশি পণ্যটা কেনার একটা আগ্রহ প্রকাশ করবে। এরপর হলো বিক্রেতার ধরন বা যে
বিক্রয়িকতার ধরন, বা আপনি কিভাবে সেলসম্যানশিপ করবেন বা কিভাবে বিক্রয় করবেন, মানে কিভাবে বিক্রয় করবেন, এটার মানে হলো বিক্রয়িকতার ধরন। তো ক্রেতাকে কিভাবে আকৃষ্ট করবেন, বিক্রয় কর্মীর মাধ্যমে। এই বিক্রয় কর্মীর যে বিক্রয়ের দক্ষতা, এটাই হলো বিক্রয়িকতা। তো আপনি কিভাবে একজন আদর্শ বিক্রয় কর্মী চিনবেন, ওইটার অবশ্যই একটা সুন্দর চেহারা হতে হবে। আপনি মনে করেন এখানে অনেক সময় সুন্দর চেহারা না হলেও তার যদি কি হয়, সুস্বাস্থ্য থাকে বা তার ব্যবহার যদি মার্জিত হয়, তখন আপনার ওই যে আদর্শ যে বিক্রয়কর্মী তার প্রতি মানুষের আকর্ষণটা বাড়ে। তো সুন্দর চেহারা অনেকেই মানে আপনি যদি একটা সুন্দর মেয়েকে কি করেন আপনার বিক্রয়কর্মী হিসেবে রাখেন, অনেক সময় দেখা যায় যে ওই বিভিন্ন ব্র্যান্ডেড দোকানগুলোতে রাখে যে বিক্রয় কর্মীগুলোকে কি করে ওই বিভিন্ন মেয়েদের করা হয় আর কি। তো মেয়েদের প্রতি অবশ্যই আকর্ষণ বেশি থাকে পুরুষদের, এই জন্য কাস্টমার বেশি হয়। তো এটা জাস্ট এন এক্সাম্পল, অন্য কিছু ভেবে নেবেন না। এরপর কি সুস্বাস্থ্য। তো যারা একটু বডি নিয়ে কনসাস থাকে বা হেলথ কনসাস, তারা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী দেখলে তাদেরকে দেখতেই যায় যে না এই কীভাবে কি মেনটেন করে, তখন কিন্তু আপনার দোকানেই যাচ্ছে, তো আপনার প্রোডাক্ট নিয়ে একটু নাড়াচাড়া করবে। এরপর কি সুন্দর হাসি, আত্মবিশ্বাস। তো এগুলো হলো শারীরিক গুণ, যে সুদর্শন চেহারা চায়। এরপর কি সুস্বাস্থ্য, সুন্দর হাসি। এখন মনে করেন আপনার একটা সুন্দর চেহারা আছে, এরপরে স্বাস্থ্য টাস্থ্য বডি টডি একদম মেনটেন করা, হাসিও সুন্দর, কিন্তু এর আত্মবিশ্বাস কম, এ মানুষের সাথে কথা বলতে পারতেছে না, তখন কিন্তু আপনার এই বিক্রয়কর্মীকে আপনি কাজে রাখতে পারবেন না। এ ধৈর্যশীল না, মানে একটা কাস্টমার একটার পর একটা পণ্য দেখেই যাচ্ছে বা একটার পর একটা ড্রেস দেখেই যাচ্ছে, সে বিরক্ত হচ্ছে, তখন কিন্তু তার ধৈর্যের বাঁধ বেড়ে যাচ্ছে। তো এমন হলে কিন্তু চলবে না। এরপর বুদ্ধিমত্তা থাকতে হবে, কাস্টমারকে ইনফ্লুয়েন্স করার একটা গুণ থাকতে হবে, তার সৎ হতে হবে, বিশ্বস্ত হতে হবে, নাইলে আপনার টাকা নিয়ে ভাগবে। এরপর ব্যবহার অত্যন্ত মার্জিত হতে হবে। অনেক সময় দেখা যায় ব্যবহারের কারণে মানুষ একটা পণ্য না কিনে আরও 3-4টা পণ্য কিনে। এরপর জেন্ডার সচেতনতা, সে যদি মেয়েদেরকে উত্ত্যক্ত করে তখন কিন্তু আপনার দোকানেরই উদ্ধার হয়ে যাবে আর কি, ঠিক আছে। এরপর অন্যান্য যোগ্যতার মধ্যে আছে অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে, অভিজ্ঞ হতে হবে। এগুলো নাও হলে চলে, কিন্তু মানে আপনার যে এই যে মানসিক গুণ এবং নৈতিক গুণ, এইগুলোর মাধ্যমে আপনি একজন বিক্রয়কর্মীকে সঠিক আদর্শ বিক্রয়কর্মী হিসেবে বিবেচনা করতে পারবেন। আর যেগুলো আমাদের যে সিকিউতে আসে, তো এই যে এইগুলো, এই যেখানে গুণগুলো দেওয়া আছে, শারীরিক গুণ, মানসিক গুণ, নৈতিক গুণ, এইগুলো হলো থাকলে আপনি একজন বিক্রয়কর্মীকে আদর্শ বিক্রয়কর্মী বলতে পারবেন। তো এই পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।